ধান রে, চোখের সামনে এত কিছু ভেসে যেতে আমি আর সহ্য করতে পারছি না। সারাটা বছর ঘাম ঝরালাম, এক রাতের বর্ষায় সব শেষ হয়ে গেল। আমি কিছুই মেনে নিতে পারছি না রে। আমি দেখছি বাবা, মাঠের ধান গাছগুলো জলের তলায় ডুবে যাচ্ছে। মনে হচ্ছে যেন কারো হাত থেকে সব কেড়ে নেওয়া হলো গো। তুই জানিস না, এই ধানের ভরসায় সংসারটা চলে। এখন এই বানের জলে সব ডুবে গেল। খাবার চাল কোথা থেকে আসবে? লোকের ঋণ কিভাবে শোধ করব? আমি যে চারিদিকে অন্ধকার দেখছি রে বাবা, এখন আমার কি হবে? আমি বুঝেছি বাবা, কিন্তু দেখো, আমাদের ছোট্ট উঁচু জমিটার ধান এখনো দাঁড়িয়ে আছে। যদি সেগুলো বেঁচে যায় তাহলেও আমাদের কিছুটা লাভ হতেই পারে। আমরা হেরে যাইনি বাবা, আমরা হেরে যাইনি। সেই টুকরো জমি দিয়ে কি হবে রে? ওতেও মাত্র কয়েক বস্তা ফসল পাওয়া যেত, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওই ফসলও না নষ্ট হয়ে যায়। তুমি একদম বিশ্বাস হারিয়ে ফেলো না বাবা। যদি ওপরওয়ালা চান তাহলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। তুই যতই বলিস, আমি নিজের মনকে শান্ত করতে পারছি না। আমি যে কিভাবে সবকিছু সামলাবো সেটাই বুঝতে পারছি না। আমার প্রচণ্ড ভয় করছে। আবার যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম সবার কাছে অপমানিত হতে হবে। শোনো বাবা, তুমি নিজেকে শক্ত করো। সবসময় মনে রাখবে, আমরা গরিব কিন্তু পরিশ্রম করতে জানি। অন্যরা যদি ভেসেও যায়, আমরা পরিশ্রম করব। ওই উঁচু জমি আমাদের ভরসা। তুই পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তুই আমার সব কিছু রে, তুই আমার ভরসা। দাদা দেখ না, আমি এইমাত্র দেখে এলাম আমাদের উঁচু জমিটার ধান গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে। চারিদিকে জলে থই থই করছে, কিন্তু ওই উঁচু গাছগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ হীরা, আমি যতবার দেখছি ততবার মনে হচ্ছে এটা শুধু ওপরওয়ালার দয়া। বানের জলই জমিটাকে নিতে পারলো না। তা ঠিকই, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমাদের ভাগ্য খুললেও অন্যদের তো সব শেষ হয়ে গেল। তাদের চোখে এই সবুজ ধান যদি কাটার মতো বিঁধে যায়, তাহলেই তো মুশকিল। আমাদের যদি উন্নতি দেখে, তাহলে তো তাদেরও হিংসের শেষ থাকবে না। তুই ঠিক বলেছিস, কিন্তু আমরা কিছুই করিনি। আমরা শুধু উঁচু জমিতে ধান বুনেছিলাম। গ্রামের শয়তান মানুষের অভাব নেই। তারা নিশ্চয়ই আমাদের দিকে কুনজরে তাকাবে। সেই দিনটার কথা ভেবে দেখ, যেদিন কেউ ভাত পাবে না, আর আমরা দুমুঠো হলেও ভাত খেয়ে থাকতে পারবো। সেই দিনের কথা তুই ভেবে দেখ। আমি জানি ক্ষুধা মানুষকে পাগল করে দেয়, তবু আমরা যদি ভয় পেতে শুরু করি তবে বাঁচবার আশা কোথায়? ওপরওয়ালা যখন এই জমি বাঁচিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো আমাদের ভালো কাজের জন্যই উপরওয়ালা আমাদের জন্য ভেবেছেন, কিন্তু আমি চাই না আমাদের কারণে গ্রামে আগুন জ্বলুক। বোন, একদম ভয় পাস না। যা হবে দেখা যাবে। তুই শুধু মনে মনে বিশ্বাস রাখ। যদি আমরা কোনো পাপ কাজ করে না থাকি তাহলে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ রঘুনাথ দা, বুক ফেটে যাচ্ছে। সারা বছর হাড় ভাঙা খাটুনি দিলাম, অথচ চোখের সামনে সব ধান ভেসে গেল। ঘরে ফিরবো কিভাবে? বাচ্চাদের মুখে খাবার দেবো কি গো? কাঁদলে হবে না রাশেদ। শুধু বসে বসে কান্না করলে পেটের ভাত হজম হবে না। চারিদিকে মানুষ খালি পেটে মরছে, আর ধান জমি সবুজ হয়ে দুলছে। এটা সহ্য করা যায় না। ধান জমি দোষ কি করেছে? তার জমি একটু উঁচু বলে বেঁচে গেছে। ভাগ্য তো আর সবার সমান হয় না। ভাগ্যের গল্প শোনাবি না আমাকে। গ্রামে যখন সবাই ডুবে যাচ্ছে তখন একজনের ধান বেঁচে থাকলে তো এটা এটা মেনে নেওয়া যায় না। ওরা সবাই খাবে, আমরা দেবো, এটা কোনোদিন দেখা যায় না। তবু মনে হয় ওদের ধানই যদি শেষ ভরসা হয় তাহলে গ্রামটা বাঁচতে পারে গো। গ্রাম বাঁচবে না রে গাধা, ওরা নিজেদের বাঁচাবে। টাকা পেলে আমাদের কথা ভাববে না। আমি বলছি, ওই ধান যদি না পুড়ে ছারখার হয়, আমাদের বাঁচার রাস্তা বন্ধ। আগুন দিয়ে ধ্বংস করব,
তো এই তো ভয়ঙ্কর কথা, যদি ধরা পড়ি তাহলে তো আমাদের আর রক্ষে থাকবে না। ভয় পাচ্ছিস কেন? সবাই খিদে জ্বালায় ভুগছে আর সবাই রেগে আছে প্রচন্ড। একবার আগুন লাগিয়ে দিলে সবকিছু শেষ হয়ে যাবে, তারপর দেখবি ওরাও আমাদের সাথে হাহুতাশ করছে। জানি না দাদা, একে গলা পর্যন্ত পাপে আমরা ডুবে আছি, তারপর যদি আর একটা পাপ করতে হয় তাহলেই তো সর্বনাশ। পাপ পুণ্য পরে দেখা যাবে রে। কথায় আছে জানিস তো, আপনি বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচি, তারপর লোকের কথা চিন্তা করা যাবে। শোন রাশিদ, আজকে রাতটাই ঠিক, যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা চুব্বিশ তারিখে ধান জমির জমিতে আগুন ধরিয়ে দেবো। রাতেই এত তাড়াহুড়ো কেন? একটু ভেবে দেখা যেত না? ভেবে দেখবার সময় নেই, কালকে সকাল হলেই ধান জমে ধান আরো চোখে পড়বে, সবাই আরো খেপে উঠবে, আগুন দিলে এক রাতেই সমান হয়ে যাবে। ঠিক কিন্তু দাদা, আগুন ধরলে তো খুন করার মতো পাপ, মানুষ মারা গেলে? আমরা কারো প্রাণ নিতে যাচ্ছি না, শুধু জমি জ্বালাবো। ধান ছাড়া ওরা কি করবে? তখন বুঝবে দুর্দশা শুধু তাদের নয়, সবার। তবু ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে, যদি ধরা পড়ে যায়। ধরা পড়বে কে? রাতের অন্ধকার আছে, বৃষ্টির শব্দ ঢেকে দেবে। আরে লোকজন ক্ষুধায় অমৃত, মানে অর্ধমৃত আর কি, তারা পাহাড় দেবে না। দাদা, আমি 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 বুঝি ক্ষুধা বড় যন্ত্রণা, কিন্তু ধান চুম তো আমাদের মতোই গরিব, বাঁচলি বা ক্ষতি কোথায়? আরে ওর ধান টিকে যদি যায় ওরা বেঁচে যাবে, আমরা মরবো, লোকে তখন ধানই ভিড় করবে, আমার হাত পা করে বসে থাকবো আমরা। জানি না, মন সায় দিচ্ছে না গো, মনে হচ্ছে আমরা অন্যায় করছি। অন্যায়? ক্ষুধা যখন পেটে দাউ দাউ করে চলে তখন ন্যায় অন্যায়ের বিচার চলে না। আজকে রাতে থাকবি আমার সঙ্গে, বাকিটা সময় ঠিক সময় বুঝে নিবি। দাদা, আমি তোমার কথায় মাথা নাড়ছি বটে, কিন্তু ভেতরে ভেতরে শান্তি পাচ্ছি না। আগুন আগুন লেগেছে, সবাই পানি আনো। ও দাদা, কোথায় আছো? ছুটে এসে দেখো, আগুন লেগে গেছে গো খেতে। কি বলছিস কি তুই? ওরে বাবা, কি করে লাগলো এই ভয়ানক আগুন? না না, এই আগুন অস্বাভাবিক নয়, কেউ যেন ইচ্ছে করে মনে হচ্ছে দিয়ে দিয়েছে নিশ্চয়ই। কে এমন শয়তানি করলো? আমাদের ধ্বংস করে দিতে চাইছে কে? শয়তানি করবার কি আর লোকের অভাব আছে রে? কিন্তু এবার কি হবে দাদা? উত্তেজিত হলে একদম চলবে না, চুপ করে থাক। বাতাসে গন্ধ পাচ্ছিস? আমি বাতাসের গন্ধে স্পষ্ট বুঝতে পারছি এটা সাধারণ কোনো আগুন নয়। কেউ গোপনে এসে তেলের কুপি ছুঁড়ে মেরে আগুন জ্বালিয়েছে। আমাদের সর্বনাশ করে তার কি লাভ হবে বলো তো? লাভ না হলেও আমাদের ক্ষতি দেখে তারা আনন্দ পাবে হয়তো। মানে কেউ আমাদের ধ্বংস করতে চাইছে? তাছাড়া তো আর কিছু মনে হচ্ছে না। দেখছো দাদা, বৃষ্টি আসবে মনে হচ্ছে। ওপরওয়ালার সঙ্গে থাকলে সব বিপদ কেটে যায়। সৎ পথে যে থাকে তার সাথে কোনোদিন খারাপ হতে পারে না, বিশ্বাস রাখ। সত্যি গো দাদা, দেখো দেখো বৃষ্টি এসেছে। উপরওয়ালা আমাদের বাঁচালেন মনে হচ্ছে এই যাত্রায়। যদি বৃষ্টি না নামতো আমাদের সব আজ শেষ হয়ে যেত, পথে বসতে হতো আমাদের নির্ঘাত। আমি আজ এই অশুভ সময়ে অভিশাপ দিচ্ছি তাদের উদ্দেশ্যে যারা এই খারাপ কাজ করেছে। তোমরা মনে রেখো, আগুনের বিরুদ্ধে এই অসময়ে বৃষ্টি কেবল শুরু। যাদের অন্তরে হিংসা আছে তাদের ক্ষতি শুরু হলো এখন থেকে। আজ থেকে সবাই সাবধান। রাশেদ ভাই, দাঁড়াও রাশেদ ভাই, কোথায় চলে যাচ্ছ আমাকে দেখে? তোমাকে দেখে চলে যাবো কেন মিয়া? আমার কাজ আছে তাই যাচ্ছি। এতক্ষণ তো চুপচাপ দাঁড়িয়েছিলে রাস্তার পাশে, আমাকে আসতে দেখি হঠাৎ করে এত কাজ পড়ে গেল। কাজ কখন পড়ে যায় তার কি ঠিক আছে? সেটা অবশ্য ঠিক কথা, তবে আশা করি তুমি জানো যে আমার সাথে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। কি কাণ্ড? সত্যি তুমি জানো না নাকি না জানার ভান করছো? কালকে আমার জমিতে কেউ হিংসে করে আগুন লাগিয়েছিল রাতে, তারপরেও বৃষ্টি এসে গিয়ে সেই আগুন নিভে গিয়ে তাদের পাকা ধানে মই পড়েছে। এই খবর তুমি জানো না? লোকের ঘরের খবর আমি রাখি না।
হ্যাঁ, তা রাখবে কেন? ক্ষতি করবার সময় ক্ষতি করতে পারো, কিন্তু খবর কেন রাখবে তুমি? তার মানে তোমার কি মনে হচ্ছে আমি 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 করেছি? আর কত মিথ্যে বলবে? তোমার চোখের এই ভয় আর লজ্জায় সব কথা বলে দিচ্ছে। আর তাছাড়া বৃষ্টি আসবার আগে আমি এক ঝলক দেখেছি আগুনের আলোতে যেভাবে তুমি সরে দাঁড়িয়েছিলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওরকম হঠাৎ আগুন লাগতে দেখে আমি অবাক হয়ে ছুটে এসেছিলাম। তারপর সব কিছু দেখে আমি শুধু ভয় পেয়ে গেছিলাম। ভয় পেলে মানুষ দৌড়ায়, চেঁচায়, সাহায্য করে যার বিপদ তাকে। কিন্তু তুমি দাঁড়িয়েছিলে গাছের আড়ালে চুপচাপ, যেন সব আগে থেকে জানতে। আমার কাছে আর কিছু লোকাতে হবে না, যা ঘটেছে আমার কাছে পরিষ্কার একদম। হ্যাঁ, আমি আমি কিছু বলবো না, আমাকে এখন যেতে দাও, আমার কাজ পড়ে আছে অনেক অনেক, তাকে দাঁড়িয়ে তর্ক করবার সময় নেই। আজকে পালিয়ে গেলেও একদিন মুখ খুলতেই হবে, আর সেই দিনটার অপেক্ষা করছি আমি। সেটা জেনে রাখো রাশেদ মিয়া। এই গ্রামে বর্ধিষ্ণু ধান চাষি কে আছে? আমি আছি বাবু, বলুন। আমি শহরের ব্যবসায়ী, গ্রামে এসেছি চাষিদের থেকে ধান কিনে নিয়ে যেতে। এখন বলো, ধানের কি দাম দেবে? আপনি সত্যি ধান কিনবেন? ছেলে খেলা করতে তো এত দূরে আসেনি, এসেছি যখন কিনবো। আর ঠিক আছে, তোমাকে দাম বলতে হবে না। আমি তোমাদের গ্রামে যা দাম চলে তার থেকে 5 টাকা বেশি দেব। একেবারে 5 টাকা বেশি? মনে হচ্ছে উপরওয়ালা আপনাকে নিজের হাতে পাঠিয়েছে না আমার বিপদের সময়। কেন, তোমার কি বিপদ হয়েছে? সে বিপদের কথা আপনাকে কি বলবো। আমাদের মতো গরিব চাষিদের কপালে সারা জীবন কিছু না কিছু বিপদ লেগেই থাকে। তুমি যখন বিপদের কথা বললে তখন আমার আরো বেশি করে মন লাগছে, লেগেছে। আমি তোমাকে আরো 5 টাকা বেশি দেব। ঠিক আছে, আমি আসবো তোমার বাড়িতে, তুমি এখন যাও। একেবারে নিশ্চিন্তে থাকবো, থাকবে তোমার সব ধান আমার। জয় হোক বাবু, জয় হোক। আজকে সকাল থেকেই আমি ভাবছিলাম আমার কপালে কি হবে। হঠাৎ আপনি এসে পড়েছেন, এখন আর কোনো ভয় নেই। কি হয়েছে চাষি, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন? চোখ মেলে একটু দেখুন না বাবু, আমার সব শেষ হয়ে গেছে। কালকে রাতে কেউ আমার এত সুন্দর ধানের খেতে আগুন লাগিয়ে দিয়েছিল হিংসায়, কিন্তু ভাগ্যিস বৃষ্টি এসেছিল তাই বেঁচে গেছে। এখন ক্ষেতের অবস্থা দেখে আমার চোখ থেকে জল পড়ছে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। সকালে যে ছেলেটার সাথে দেখা হয়েছিল সে হয়তো তোমারই ছেলে। আমাকে বলছিল বটে তোমাদের খুব দুঃখের দিন যাচ্ছে। এমন দিন যেন ওপরওয়ালা কাউকে না দেয়, পরম শত্রুরও যেন এমন খারাপ দিন না আসে বাবা। আর আসবে না, আমি তোমাদের ধান কিনতে এসেছি। এখন থেকে সব সমস্যা মিটে যাবে। সত্যি বলছেন বাবু, আপনি আমাদের ধান কিনবেন? হ্যাঁ, আর সবকিছু জেনে শুনে আমি 10 টাকা বেশি দেব প্রতি কেজিতে। সেরকমই কথা হয়েছে তোমার ছেলের সাথে। আরে, এই জন্যই বলে ওপরওয়ালার কৃপা। তিনি পাঠিয়েছেন আপনাকে। তবে একটা কথা, বাজার দরের থেকে এত বেশি দাম দিলে আপনারই বা কি লাভ থাকবে? আহা মকবুল ভাই, আমি তোমার মতো গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসি। জীবন অনেক টাকা কামিয়েছি, এখন লাভ ক্ষতি পরের কথা। তুমি খুশি হলেই আমার খুশি। মানুষের সুখই আমার সুখ, বুঝলে কি না? হ্যাঁ, বুঝেছি। আপনার মতো মানুষ আজকাল দেখা যায় না। মানুষকে বিশ্বাস করতে বড় কষ্ট হয় আজকাল। হাটে বাজারে সব সময় মানুষ মানুষকে ঠকাচ্ছে, কে কখন ভালো মানুষ হয়ে পেটে ছুরি বসাবে বোঝা দায়। আমার উপর বিশ্বাস করতে পারছো না মিয়া? তোমার কি মনে হচ্ছে আমি কি তোমাকে ঠকাবো? আমি তো ধরে নাও তোমাদের গ্রামেই দিল। তোমাদের এত ভালোর জন্য আমি এসেছি, আর তুমি আমাকে বিশ্বাস করছো না? যদি এসব কথা সত্যি হয় তাহলে তো সত্যি বড় উপকার হবে। সব সত্যি কথা, তোমাকে একদম চিন্তা করতে হবে না। মকবুল আর ওর ছেলে ধানচুম আবার নতুন রাস্তা পাচ্ছে না রে।
পাচ্ছি তো। বিজন নামের একটা শহরের লোক আছে না, ধান বিক্রি করছে তার কাছে, তারপর ঘরের তলে ব্যবস্থা করছে টাকা। কোনো টাকা কেউ পাবে না। আমার গ্রাম বিলির ব্যবস্থা সব আমি করব। হ্যাঁ, সবাই যদি নিজেদের মতো স্বাধীন হয়ে কাজ করতে শুরু করে তাহলে তো হয়েই গেল। শোন রাশেদ, এই পথে এগুচ্ছে এই চাষিগুলো, ওর টাকায় টইটুম পড়ে যাবে। আরে আর আমরা কি মাটি খুঁড়ে মরবো নাকি? না না, একদম ঠিক কথা বলেছেন আপনি। হ্যাঁ, আমার পেছনে লাগবে এসেছিল বলে ওই মুখ বলে ছেড়ে ভাগিয়ে দিয়েছে একেবারে। তাহলে ঠিক কর রাশেদ, আমরা একসাথেই থাকবো। তুই আমাকে সঠিক সময় সব খবর দিবি, তারপর চা করবার আমি করব। ঠিক আছে বাবু, কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। ওদের যদি সবগুলোকে ভিকেডির অবস্থা না করে ছাড়তে পেরেছি তবে আমার নাম নয়। কিরে বোন, তোর রান্না হলো? একটুখানি বাকি আছে, তবে দাঁড়াও দাদা, তোমাকে একটা কথা বলতে চাই। আমাকে কি কথা বলবি? একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি আর বাবা যে বিজন নামের লোকটার পাল্লায় পড়েছো, সে কিন্তু ভালো নয়। কিরকম? আমি বেশ বুঝতে পারছি লোকটার ভিতরে শয়তানি আছে। কেন বলতো, হঠাৎ এরকম বলছিস কেন? না হলে কেউ এতগুলো বেশি টাকা পকেট থেকে এমনি দেবে ভেবেছো? আমাদের বেশি পয়সার লোভ দেখিয়ে সব ধার নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। প্রথমে বিশ্বাস অর্জন করছে, তারপরে ছুরি মারবে। কথাটা ঠিকই বলেছিস, কিন্তু তা বলে কাকে বিশ্বাস করা যায় বলতো? কাউকে নয়, এমনকি আমাদের গ্রামের রঘুনাথকেও নয়। আমি কিছুটা আন্দাজ করেছিলাম ব্যাপারটা। টাকার ভেতরে ফাঁদ আছে সেটা আমি প্রথমেই সন্দেহ করেছিলাম। দেখো, যা বিপদ হওয়ার হয়ে গেছে, কিন্তু তুমি ভেবো না যে এই বিপদ কোনো সরল কাণ্ড। তার মানে এসব ঘটনা একসাথে যোগ আছে বলছিস? আমার তো সেরকমই মনে হচ্ছে। প্রথমে পরিকল্পনা করে সবাই আমাদের খেতে আগুন লাগালো যাতে আমাদের মনোবল ভেঙে যায়। তারপর এখন সেটাই সফল হতে না পেরে আমাদের ধান লোভ দেখিয়ে বাগিয়ে নিতে আসছে। এইসব প্ররোচনা ছাড়া আর কিচ্ছু নয়। আমার সেদিন আগুন লাগবার রাত থেকেই মনে হয়েছে রাশেদ অনেক কিছুই জানে, কিন্তু আমাকে বলছে না। ওর সাথে একবার কথা বলে দেখি। অনেক পুরনো বন্ধু তো, যদি কোনো সাহায্য পায়। আজকে আর পালাতে পারবে না রাশেদ মিয়া। আমার আমার রাস্তা আটকেছে কেন? কি হয়েছে বসন্তবেলায়? কারণ আজকে আমাকে একটা কথা সত্যি জানতেই হবে। কি 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 সত্যি শুনি? আমি কোনো সত্যি মিথ্যার জবাব দিতে পারবো না। আমাদের গ্রামে এক রঘুনাথ বাবু আর দুই বাইরে থেকে আসা বিজন বাবু, দুজনে মিলে আমাকে লোভ দেখিয়ে আমার ধান অধিকার করতে চাইছে। এর পেছনে আসল সত্য কি? আমি কি সব সব ঠেকা নিয়ে বসে আছি নাকি? আমি কেন বলতে যাবো? হ্যাঁ রাশেদ, তোমাকে অনেক দিন বন্ধু ভেবে আজকে কথা বলতে এসেছি। আমার কাছে কোনো কিছু লুকিও না। আজকে আমার সাথে যে বিপদ হচ্ছে, কালকে গ্রামের আরো অনেক অসহায় মানুষের সাথে সেই বিপদ হতে পারে। তাহলে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমি রঘুনাথ বাবুর পক্ষে আছি। তার মানে আমাদের এতদিনের বন্ধুত্ব, আমি এসেছিলাম তোমার কাছে পরামর্শ নিতে, আর তুমি কিনা এটা শয়তান চিটিংবাজের পক্ষ নিচ্ছ। তাছাড়া আমার কিছু করবার নেই। যার ক্ষমতা বেশি তার দিকে থাকলেই বেশি থাকতে হবে, এটাই নিয়ম। তোর জন্য তো ভাই আমি আমি জলে ভেসে থাকতে পারি না। তুই সবসময় ন্যায়ের কথা বলিস, কিন্তু ন্যায় খেয়ে সংসার চলে। রঘুনাথবাবু বড় লোককে নিয়ে আমার প্রতিশ্রুতি দিয়েছে, আমার টাকা দেবেন, তাই আমাকে সাথে থাকতে হবে। তার মানে বিশ্বাস, বন্ধুত্ব এগুলোর কোনো দাম নেই? আমি ভেবেছিলাম অন্তত তুই পাশে দাঁড়াবি, জীবন বাঁচাতে লড়বো একসাথে। আজ বুঝলাম বন্ধুত্ব টাকার দামে বিকিয়ে যায় রে। হ্যাঁ, আমি আমি তোকে টকাতে যাইনি তানজুম, কিন্তু বাস্তবতা খুব কঠিন। ঠিক আছে, আমাকে আর বোঝাতে হবে না। যা বুঝবার আমি বুঝে গেছি, আর সঙ্গে এটাও বুঝে গেছি যে যা করবার আমাকেই করতে হবে। কেউ আমার পাশে থাকবে না সেই আশা করাটাও বৃথা। যা বলিস বল তুই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাহলে একটা সিদ্ধান্ত আমাকেও এখন নিতে হবে। বাবা আর বোনকে নিয়ে আমি রাস্তায় বসতে পারবো না, ঘুরে আমাকেও দাঁড়াতে হবে।
রঘুনাথ বাবু, আমি অনেকবার এদের বলেছি এরা ধান দিতে চাইছে না। প্রথমে প্রতিশ্রুতি দিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়িয়েছে তোর মাথা ভেঙে রে সবার। ধান আমরা আজকে কেড়ে নিয়ে যাবই। কার কত বড় হিম্মত আছে আমিও দেখব যে আমার হাতে লাঠি থাকতে জমির ধান একটাও কেউ তুলে নিয়ে যেতে পারে কিনা। বেশি নায়ক হওয়ার চেষ্টা করছি না ধানচুম, লোকসান তৈরি হবে। ভুলে যাস না ক্ষমতা আমাদের হাতে। আমি ভালো মুখে বলেছিলাম শুনলি না, এখন দুই ক্ষমতাবান মিলে কত ভয়ানক হতে পারে দেখ। আমি আন্দাজ করেছিলাম তোমাদের কারোর উদ্দেশ্য ঠিক নয়, সেই জন্যই আমি প্রথমে ভালো মানুষ ভেবে হ্যাঁ করলেও শেষ পর্যন্ত মানা করে দিয়েছিলাম। আর তার ফল আমি আজ দেখতে পাচ্ছি যে কত ভালো কাজ করেছিলাম আমি। ভালো কাজ বার করবো আমি। এখনো সময় আছে, লাঠি ফেলে ধান সব দিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি ভাবছো এই ঝড় জল এসব এমনি হচ্ছে? তোমাদের পাপের ফল। এই অসময়ের ভারী বর্ষা এসে তোমাদের পাপে মানে পেটে খেতে পায় না, আবার মুখে পাপ পুণ্য দেখাচ্ছে রে। আমি কি দেখাচ্ছি সেটা আমি স্পষ্ট করে দেখিয়ে দিতে চাই। এরপর শরীরের প্রতিটা রক্ত দিয়ে আর মেহনত দিয়ে এই ক্ষেত বানানো আমার, আর সেই রক্তের বদলা আমি বুঝে নেব। অবশেষে যাই হোক শান্তি এলো। নয় নয় করে ধানগুলো বিক্রি হয়েছে ন্যায্য দামে। তার থেকেও বড় কথা, রঘুনাথ বাবু আর বিজন শয়তানের মুখোশ গ্রামের লোকের কাছে মানে খুলে গেছে তাদের মুখোশ। দাদা, লাঠির সাথে গ্রামের লোকেরা একজোট হয়ে লাঠি পেটা করে শয়তানগুলোকে গ্রাম থেকে তাড়িয়েছে। এটাই অনেক। এতদিন তো সবাই সবকিছু দেখেও অন্ধের মতো চোখ বন্ধ করে বসে থাকার চেষ্টা করছিল। রশিদ নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছে। এতদিন গ্রামের সৎ মানুষেরা যে ভরসা হারিয়ে ফেলেছিল সেটাও ফিরে পেয়েছে সবাই। যাই হোক, অনেকদিন পর একটু শান্তিতে দুপুরের ভাত খেতে পাবো। আমি বলেছিলাম এই অসময়ে ভারী বর্ষা আমাদের জীবনে সুখ নিয়ে আসবে, আর শয়তানদের কপালে দুঃখ। সেটাই হয়েছে। আর সেই জন্যই আমি আনন্দে আজ নতুন চাষের চালের ভাত করেছি, আর চারা মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে। আহা দে মা, তাড়াতাড়ি দে। সত্যি আমার বোনটা যে এত ভালো রান্না করে, মাঝে মাঝে আমার নিজেরই গর্ববোধ হয়। থাক, আর বেশি বলতে হবে না। গ্রাম থেকে শয়তানের দল দূর হয়েছে। এবার সবাইকে নিয়ে এক হয়ে একটা চাষিদের দল তৈরি করে সবাই মিলে ভালো করে চাষবাস করো। এবারে সৎপথে বেঁচে থাকা যাবে, আর সেটাই করব আমিও ভেবেছি। এখন থেকে আমাদের জীবনে নতুন সূর্যই উদয় হবে। তোমরা কিন্তু আমাদের এই সুখের পথে সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।